নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলিতে সকলকে স্বাগত। আজকে আপনাদের কাছে আমি পাঠ করে শোনাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নববিধান গল্পের শেষ পর্বটি। ইতিপূর্বে আমি প্রথম পর্ব চ্যানেলে আপলোড করেছি। যারা যারা এখনও গল্পটি শোনেননি তারা তাড়াতাড়ি শুনে নিন। আজকের গল্প নববিধানের শেষ পর্ব। চলুন চুপচাপ শুনে নিন আজকের এই গল্পটি। কলেজের ছুটির পরে শৈলেশ বাটি না ফিরিয়া সোজা বিভার বাটিতে আসিয়া উপস্থিত হইল। আসিয়া দেখিল অনুমান তাহার নিতান্ত মিথ্যা হয় নাই। ভগ্নিপতি আদালতে বাহির হন নাই এবং ইতিমধ্যেই উভয়ের মধ্যে এক প্রকার রফা হইয়া গিয়াছে দেখিয়া সে তৃপ্তিবোধ করিল। কহিল, কই সৌমেনকে আনতে তো লোক পাঠালে না বিভা? বিভা কি একটা বলিতে যাইতেছিল। ক্ষেত্রমোহন কহিলেন, হাতি যে কিনছিল সে নেই। তার মানে? ক্ষেত্রমোহন বলিলেন, তুমি গল্প শোনোনি? কে একজন মাতাল নাকি নেশার ঝোঁকে রাজার হাতি কিনতে চেয়েছিল। পরদিন ধরে এনে এই বেয়াদপির কৈফিয়ত চাওয়ায় সে হাত জোর করে বলেছিল হাতিতে তার প্রয়োজন নেই, কারণ হাতির যে সত্যিকারের খরিদ্দার সে আর নেই, চলে গেছে। এই বলিয়া তিনি নিজের রসিকতায় হাসিতে লাগিলেন এবং পরে হাসি থামিলে বলিলেন, এই গল্পটা শুনিয়ে বৌঠাকরুনকে রাগ করতে বারণ করো শৈলেশ। সত্যিকার খরিদ্দার আর নেই, সে চলে গেছে। মায়ের চেয়ে পিসির কাছে এসে যদি ছেলে মানুষ হয়, তার চেয়ে না হয় ধার ধর করে বিভাকে একটা হাতেই কিনে দেব। এই বলিয়াই তিনি বিভার অলক্ষ্যে মুখ টিপিয়া পুনরায় হাসিতে লাগিলেন। কিন্তু সেই হাসিতে শৈলেশ যোগ দিল না এবং পাছে পরিহাসে সূত্র ধরিয়া বিভার সুপ্ত ক্রোধ উজ্জীবিত হইয়া ওঠে, এই ভয়ে সে প্রাণপণ আপনাকে সংবরণ করিয়া নীরব হইয়া রহিল। ক্ষেত্রমোহন লজ্জিত হইয়া কহিলেন, ব্যাপার কি শৈলেশ? শৈলেশ কহিল, বিভার কথায় সৌমেনের সম্বন্ধে যে আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু সে যখন হবে না তখন আবার কোনো একটা নতুন ব্যবস্থা আমাকে করতেই হবে। ক্ষেত্রমোহন কহিলেন, অর্থাৎ ডাইনির হাতে ছেলে দিয়ে বিশ্বাস করা যায় না, তাই তো? শৈলেশ কহিল, এই কটূক্তির জবাব না দিয়েও একথা বলা যেতে পারে যে উষা শীঘ্রই চলে যাচ্ছেন। চলে যাচ্ছেন কোথায়? শৈলেশ কহিল, যেখান থেকে এসেছিলেন তার দাদার বাড়িতে। ক্ষেত্রমোহন মুখের ভাব অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল। তিনি স্ত্রীর মুখের প্রতি কটাক্ষে চাহিয়া কহিলেন, আমি এই রকমই কতকটা ভয় করেছিলাম শৈলেশ। বিভা এতক্ষণ পর্যন্ত একটা কথাও কহে নাই। স্বামী সুপরিচিত কণ্ঠস্বরে অর্থ সে বুঝিল, কিন্তু মুখ ফিরাইয়া সহজ গলায় জিজ্ঞাসা করল, দাদা, আমাকে নিমিত্ত করেই কি তুমি এই ব্যবস্থা করতে যাচ্ছ? তা যদি হয় আমি নিষেধ করব না, কিন্তু একদিন তোমাদের দুজনকেই কাঁদতে হবে বলে দিচ্ছি। শৈলেশ ঘাড় নাড়িয়ে জানাইল, না। তারপরে সে মুসলমান ভিত্ত রাখা হইতে আরম্ভ করিয়া আজ সকালে সেই খাতাটার কথা পর্যন্ত অনুপূর্বিক সমস্তই বিবৃত করিয়া কহিল, যেতে আমি বলিনি, কিন্তু যেতে বাধাও আমি দেব না। আত্মীয় বন্ধু মহলে একটা আলোচনা উঠবে এবং তাতে যশ আমার বাড়বে না, তাও নিশ্চয়ই জানি, কিন্তু প্রকাণ্ড ভুলের একটা সংশোধন হয়ে গেল, তার জন্য ভগবানকে আমি আন্তরিক ধন্যবাদ দেব। বিভা মুখ বুজিয়া চুপ করিয়া বসিয়া রহিল। ক্ষেত্রমোহনও বহুক্ষণ পর্যন্ত কোনরূপ মন্তব্য ব্যক্ত করিলেন না। শৈলেশ কহিল, তোমাদের কাছে সমস্ত জানানো কর্তব্য বলি আজ আমি এসেছি, অন্তত তোমরা না আমাকে ভুল করো। ক্ষেত্রমোহন সজোরে মাথা নাড়িয়া বলিলেন, না না, তার সাধ্য কি? হ্যাঁ হ্যাঁ শৈলেশ, ভবানীপুরে সেই যে একবার একটা কথাবার্তা হয়েছিল, ইতিমধ্যে তারা কেউ খবর টবর নিয়েছিলেন কি? শৈলেশ নিরতিশয় বিদ্ধ হইয়া বলিল, নিজের স্ত্রীর সঙ্গেই সেদিন যে ব্যবহার করলে, তাতে আমি আর তোমার কাছে কি বেশি প্রত্যাশা করতে পারি? তোমার দম্ভে ঘা লাগবে বলেই কখনো কিছু বলিনি, কিন্তু বহু পূর্বেই বোধ করি বলা উচিত ছিল। ক্ষেত্রমোহন মুচকিয়া একটুখানি হাসিয়া কহিলেন,
তাই তো হে শৈলেশ, ইট রিমাইন্স, স্ত্রীর প্রতি ব্যবহার ওটা আজ ঠিক শিখে উঠতে পারিনি। সে একবার বয়সও উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু তুমি যদি এই সম্বন্ধে একটা বই লিখে যেতে পারতে ভাই। আচ্ছা, তোমরা ভাই বোনে ততক্ষণে নিরিবিলি একটু পরামর্শ করো, আমি এলাম বলে। এই বলিয়া তিনি হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া দ্রুত পদে বাহির হইয়া গেলেন। শৈলেশ চেঁচাইয়া বলিল, বই লিখিতে হয়তো দেরি হতেও পারে, কিন্তু ততক্ষণে শুনে যাও, ওই যে ভবানীপুরের উল্লেখ করে বিদ্রূপ করলে তারা কেউ আমার খবর নিন বা না নিন, আমাকে উদ্যোগী হয়ে নিতে হবে। ক্ষেত্রমোহন দ্বারের বাহির হইতে শুধু জবাব দিলেন, নিশ্চয়ই হবে, এমনি তো অযথা বিলম্ব হয়ে গেছে। পরদিন সকালেই আসিয়া ক্ষেত্রমোহন পটলডাঙ্গার বাড়িতে দেখা দিলেন। শৈলেশ স্নান করিবার উদ্যোগ করিতেছিল। অকস্মাৎ অসময়ে ভগ্নিপতিকে দেখিয়া অত্যন্ত বিস্মিত হইল। কালকের অত্যন্ত অপ্রীতিকর ব্যাপারের পরে অযাচিত এত শীঘ্র ইয়াকে সে আশা করেনি। মনে মনে কতকটা লজ্জাবোধ করিয়া কহিল, আজ কি হাইকোর্ট বন্ধ নাকি? ক্ষেত্রমোহন সহাস্যে বলিলেন, প্রশ্ন বাহুল্য। শৈলেশ কহিল, তবে প্র্যাকটিস ছেড়ে দিলে নাকি? ক্ষেত্রমোহন বলিলেন, ততোধিক বাহুল্য। শৈলেশ কহিল, বোধ করি আমিও বাহুল্য, আমার স্নানের সময় হয়েছে, তাতে বোধ করি তোমার আপত্তি হবে না। ক্ষেত্রমোহন জবাব দিলেন, তুমি যেতে পারো। বউ ঠাকরুন, আসতে পারি? পুজোর ঘর এ গৃহে ছিল না। শোবার ঘরের একধারে আসন পাতিয়া উষা আহ্নিকে বসিবার আয়োজন করিতেছিল। কণ্ঠস্বর চিনিতে পারিয়া ভিজা চুলের ওপর অঞ্চল টানিয়া দিয়া বলিলেন, আসুন আসুন। ক্ষেত্রমোহন ঘরে ঢুকিয়াই অপ্রতিভ হইলেন। বলিলেন, অসময়ে এসে অত্যাচার করলুম? হঠাৎ বাপের বাড়ি যাবার খেয়াল হয়েছে নাকি? বাবা কি পীড়িত? উষা কহিল, বাবা বেঁচে নেই। ওহ, তাহলে মার অসুখ নাকি? উষা বলিল, তিনি বাবার পূর্বেই গেছেন। ক্ষেত্রমোহন ভয়ানক বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, তাহলে যাচ্ছেন কোথায়? আছে কে? এমন জায়গায় কোনো মতেই যাওয়া হতে পারে না। শৈলেশের কথা ছেড়ে দিন, আমরাই তো রাজি হতে পারি নে। উষা মুখ নিচু করে মৃদু হাসিয়া কহিল, পারবেন না? না, কিছুতেই না। কিন্তু এতকাল তো আমার সেই দাদার বাড়িতেই কেটে গেছে ক্ষেত্রবাবু, অচল হয়ে তো ছিল না। ক্ষেত্রবাবু কহিলেন, যদি নিতান্তই যান, ফিরতে কদিন দেরি হবে তা সত্যি করে বলে যান, না হলে কিন্তু কিছুতেই আপনার যাওয়া হতে পারে না। উষা নীরব হইয়া রহিল। ক্ষেত্রমোহন কহিলেন, কিন্তু সোমেন? উষা কহিল, তার পিসি আছেন। ক্ষেত্রমোহন হঠাৎ হাত জোর করিয়া কহিলেন, সে আমার স্ত্রী, আমি তার হয়ে ক্ষমা ভিক্ষা চাই। উষা মৌন হইয়া রহিল। পারবেন না ক্ষমা করতে? উষা তেমনি নীরবে অধমুখে বসিয়া রহিল। কিছুক্ষণ পর্যন্ত উত্তরের জন্য অপেক্ষা করিয়া ক্ষেত্রমোহন নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, জগতে অপরাধ যখন আছে তখন তার দুঃখ ভোগও আছে এবং থাকবারই কথা, কিন্তু এর বিচার নেই কেন বলতে পারেন? উষা কহিল, অর্থাৎ একজনের অপরাধের শাস্তি আর একজনকে পোহাতে হয় কেন? হয় এই মাত্রই জানি, কিন্তু কেন তা তো আমি জানি না ক্ষেত্রমোহনবাবু। কবে যাবেন? দাদা নিতে এলেই। কালও আসতে পারেন। ক্ষেত্রমোহনবাবু ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া বলিলেন, একটা কথা আপনাকে কোনোদিন জানাবো না ভেবেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে গোপন ডাকলে আমার অপরাধ হবে। আপনার আসার পূর্বে এ বাড়িতে আর একজনের আসবার সম্ভাবনা হয়েছিল। মনে হয় সেই ষড়যন্ত্র একেবারে নিঃশেষ হয়ে যায়নি। উষা কহিল, আমি জানি। ক্ষেত্রমোহন কহিলেন, তাহলে রাগ করে সেই ষড়যন্ত্রটাকেই কি অবশেষে জয়ী হতে দেবেন? এতেই কি? কথা শেষ হইতে পাইল না। উষা শান্ত দৃঢ় কণ্ঠে কহিল, জয়ী হোক পরাস্ত হোক, ক্ষেত্রমোহনবাবু, আমাকে আপনি ক্ষমা করুন। এই বলিয়া উষা দুই হাত যুক্ত করিয়া এতক্ষণ পরে ক্ষেত্রমোহনের মুখের প্রতি চোখ তুলিয়া চাহিল। সেই দৃষ্টির সম্মুখে ক্ষেত্রমোহন নির্বাক হইয়া চাহিয়া রহিল। স্ত্রীর সহিত বাক্যালাপ শৈলেশ বন্ধ করিল, কিন্তু উষা করিল না। তাহার আচরণে লেশমাত্র পরিবর্তন নেই। সাংসারিক যাবতীয় কাজকর্ম ঠিক তেমনি সে করিয়া যাইতেছে। মুখ ফুটিয়া শৈলেশ কিছুই জিজ্ঞাসা করিতে পারে না।
অথচ সবচেয়ে মুশকিল হইল তাহার এই কথা ভাবিয়া, এই গৃহ যে লোক চিরদিনের মতো ত্যাগ করিয়া যাইতেছে, সেই গৃহের প্রতি তাহার এতখানি মমতাবোধ রহিল কী করিয়া। আজ সকালেই তাহার কানে গিয়াছে, দেয়ালের গায়ে হাত মুছিবার অপরাধে উষা নতুন ভৃত্যটাকে তিরস্কার করিতেছে। অভ্যাস মতো কাজে ভুলভ্রান্তি তাহার নেই, যদি বা হয়, কিন্তু সর্বত্রই তাহার সতর্ক দৃষ্টিতে এতটুকু শিথিলতা শৈলেশের চোখে পড়ে না। উষাকে ভালো করিয়া জানবার তাহার সময় হয়নি, তাহাকে সে সামান্যই জানিয়াছে, কিন্তু সেইটুকু জানার মধ্যেই উষাকে ভালো মধ্যে এইটুকু জানা তাহার হইয়া গেছে যে যাবার সংকল্প তাহার বিচলিত হইবে না। অথচ সাধারণ মানব চরিত্রের যতটুকু অভিজ্ঞতা এই বয়সে তাহার রসঞ্চিত হইয়াছে, তাহার সহিত প্রকাণ্ড গরমিল যেন এক চক্ষে হাসি অপর চক্ষে অশ্রুপাত করিয়া তাহার মনটাকে লইয়া অবিশ্রাম নাগরদোলায় পাক খাওয়াইয়া মারিতেছে। ক্ষেত্রমোহন আসিয়া একেবারে সোজা রান্নাঘরের দরজায় দেখা দিলেন। কহিলেন, প্রসাদ পাবার আর বিলম্ব কত বউ ঠাকরুন? উষা মাথায় কাপড়টা আরও একটি টানিয়া দিয়া হাসি মুখে কহিল, সে কথা আপনার বড় কুটুম্বটিকে জিজ্ঞাসা করে আসুন, না হলে আমার সব হয়ে গেছে। ক্ষেত্রমোহন বলিলেন, ঠকবার পাত্রী আপনি নন, কিন্তু ঠকে গেলাম আমি নিজে। রান্নার বহর দেখে এই ভরা পেটেও লোভ হয় বউ ঠাকরুন, কিন্তু অসুখের ভয় করে। তবে নিমন্ত্রণ ক্যান্সেল করলে চলবে না, আর একদিন এসে খেয়ে যাব। উষা চুপ করিয়া রহিল। ক্ষেত্রমোহন বলিলেন, আপনার ছেলেটি কই? উষা কহিল, আজ কি যে তার মাথায় খেয়াল এলো কিছুতেই স্কুলে যাবে না, কোনো মতে দুটি খাইয়ে এই মাত্র পাঠিয়ে দিলাম। ক্ষেত্রমোহন বলিলেন, আপনাকে সে বড্ড ভালোবাসে। একটুখানি হাসিয়া কহিলেন, ভালো কথা, আপনার সেই বাপের বাড়ি যাবার প্রস্তাবটা কি হলো? বাস্তবিক বউ ঠাকরুন, রাগের মাথায় আপনার মুখ দিয়েও যদি বেফাঁস কথা বার হয় তো ভরসা করবার সংসার আর কিছুই থাকে না। উষা এই অভিযোগের উত্তর দিল না, নত মুখে নীরব হইয়া রহিল। তথা হইতে বাহির হইয়া ক্ষেত্রমোহন শৈলেশের পড়ার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। শৈলেশ স্নানান্তে আয়নার সম্মুখে দাঁড়াইয়া মাথা আঁচড়াইতেছিলেন। মুখ ফিরিয়া চাহিল। ক্ষেত্রমোহন জিজ্ঞাসা করিলেন, কলেজ আজ বন্ধ নাকি হে? না, তবে প্রথম 2 ঘন্টা ক্লাস নেই। ক্ষেত্রমোহন নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা বেশ, কিন্তু বউ ঠাকরুনের বাপের বাড়ি যাবার আয়োজন কীরূপ করলে? শৈলেশ করল, আয়োজন যা করবার তিনি গেলে তবে করব। শুনেছি কাল তার দাদা এসে নিয়ে যাবেন। ক্ষেত্রমোহন বলিলেন, তুমি একটা ইডিয়েট, ও স্ত্রী নিয়ে তুমি পেরে উঠবে না, তার চেয়ে বরঞ্চ বদলা বদলি করে নাও, তুমিও সুখে থাকো আমিও সুখে থাকি। শৈলেশ অত্যন্ত বিরক্ত হইয়া কহিল, বয়স তো ঢের হলো ক্ষেত্র, এইবার এই অভদ্র রসিকতাগুলো ত্যাগ করো না। ক্ষেত্রমোহন বলিলেন, ত্যাগ কি সাধে করতে পারিনে ভাই, তোমাদের ব্যবহারে পারিনি। তিনি অত্যন্ত ব্যথা পেয়ে বললেন, বাপের বাড়ি চলে যাব। তুমি অমনি জবাব দিলে যাবে, যাও। আমার ভবানীপুর এখনও হাতছাড়া হয়নি। এই সমস্ত কি ব্যবহার? ভাই বোন একেবারে এক ছাঁচে ঢালা। যাক, আমি সব ভেস্তে দিয়ে এসেছি, যাওয়াটাওয়া তার হবে না। তুমি কিন্তু আর খুঁচিয়ে ঘা করো না। হঠাৎ ঘড়ির দিকে চাহিয়া চমকিয়া উঠিলেন, ভারী বেলা হয়ে গেল, এখন চললুম, কাল সকালেই আসব। ফিরিতে উদ্যত হইয়া সহসা গলা খাটো করিয়া কহিলেন, দিন কতক একটু বনিয়ে চলো না শৈলেশ। অধ্যাপকের ঘরের মেয়ে অনাচার সহ্য করতে পারবে না। কানাটানাগুলো 2 দিন নাই বা খেলে। তাছাড়া এসব ভালোও তো নয়, খরচের দিকটাই চেয়ে দেখো না। আচ্ছা চললুম ভাই। এই বলিয়া উত্তরের প্রত্যাশা না করিয়া দ্রুতপদে বাহির হইয়া গেল। শৈলেশ কিছুক্ষণ ধরিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। ক্ষেত্রমোহন কখন আসিল, কি বলিয়া কি করিয়া হঠাৎ সমস্ত ব্যাপার উল্টাইয়া দিয়া গেল, সে ভাবিয়াই পাইল না। বেয়ার আসিয়া সংবাদ দিল, খাবার দেওয়া হইয়াছে। উত্তরে ঢাকা বারান্দায় যথা নিয়মে আসন পাতিয়া ঠাঁই করা, প্রতিদিনের মতো বহুবিধ অঞ্জ ব্যঞ্জন পরিবেশন করিয়া অদূরে উষা বসিয়া আছে। শৈলেশ ঘাড় গুঁজিয়া খাইতে বসিয়া গেল।
অনেকবার তাহার ইচ্ছা হইল ক্ষেত্রর কথাটা মুখোমুখি যাচাই করিয়া লইয়া সময়োচিত মিষ্ট দুটো কথা বলিয়া যায়, কিন্তু কিছুতেই মুখ তুলিতে পারিল না, কিছুতেই কথা জিজ্ঞাসা করতে পারিল না, এমনকি সৌমেনের ছুতো করিয়াও আলোচনা আরম্ভ করিতে পারিল না। অবশেষে খাওয়া সমাধা হইলে নিঃশব্দে উঠিয়া চলিয়া গেল। পরদিন সকালে অবিনাশ আসিয়া উপস্থিত হইল। শৈলেশ সেইমাত্র হাত মুখ ধুইয়া পরিবার ঘরে চা খাইতে যাইতেছিল। বাড়ির মধ্যে এই অপরিচিত লোকটিকে দেখিয়াই তাহার বুকের মধ্যে ছ্যাঁত করিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, আপনি কে? আগন্তুক উষার ছোট ভাই। সে আপনার পরিচয় দিয়া কহিল, দাদা নিজে আসিতে পারিলেন না, দিদিকে নিয়ে যাবার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। বেশ তো, নিয়ে যান। এই বলিয়া শৈলেশ তাহার ঘরে গিয়া প্রবেশ করিল। তাহার প্রাতরাশে সর্ববিধ সরঞ্জাম টেবিলে সজ্জিত ছিল, কিন্তু কেবলমাত্র এক বাটি চা ঢালিয়া লইল। সে নিজের আরাম কেদারায় আসিয়া উপবেশন করিল। অবশিষ্ট সমস্ত খাদ্য পড়িয়া রহিল। তাহার স্পর্শ করিবার রুচি হইল না। উষার পিতৃগৃহ হইতে কেহ আসিয়া তাহাকে লইয়া যাইবার কথা। এই দিক দিয়ে অবিনাশকে দেখিয়া তাহার চমকাইবার কিছু ছিল না, এবং আসিয়াছে বলিয়াই সে অপরকে যাইতেই হইবে এমনও কিছু নয়। হয়তো শেষ পর্যন্ত যাওয়াই হইবে না, কিন্তু নিশ্চয়ই একটা কিছু এ বিষয়ে না জানা পর্যন্ত সমস্ত দেহ মন তাহার কীরকম যেন করিতে লাগিল। তাহার উপমা নেই। আজ সকালবেলাতেই ক্ষেত্রমোহনের আসিবার কথা, কিন্তু সে ভুলিয়াই গেল, কিংবা কোনো একটা কাজে আবদ্ধ হইয়া রহিল। সহসা এই আশঙ্কাই যেন তাহার সকল আশঙ্কাকে অতিক্রম করিয়া যাইতে চাহিল। সে আসিয়া পড়িলে যা হোক একটা মীমাংসা হইয়া যাইত। এইটাই তাহার একান্ত প্রয়োজন। অধৈর্যের উত্তেজনায় তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে আপনাকে আর সে ধরিয়া না রাখিতে পারে, পাছে নিজেই ছুটিয়া গিয়া উষাকে জিজ্ঞাসা করিয়া ফেলে, কাল ক্ষেত্রমোহনের সহিত তাহার কি কথা হইয়াছে। শৈলেশ নিজেকে যেন আর বিশ্বাস করিতে পারিতেছিল না। এমনি করিয়া ঘড়ির প্রতি চাহিয়া চাহিয়া সময় যখন আর কাটে না, এমনি সময় দ্বারের ভারী পর্দা সরাইয়া যে ব্যক্তি সহসা প্রবেশ করিল, সে একান্ত অপ্রত্যাশিত, ক্ষেত্রমোহন নয়, অবিনাশ। শৈলেশ মুখ তুলিয়া চাহিয়া দেখিয়া একখানা বই টানিয়া লইল। তাহার সর্বদেহে যেন আগুন ছড়াইয়া দিল। অবিনাশ বসিতে যাইতেছিল, কিন্তু খাদ্যদ্রব্যগুলির প্রতি চোখ পড়িতে ওই ধারের একখানা চেয়ারে আরও খানিকটা দূরে টানিয়া লইয়া উপবেশন করিল। গৃহস্বামী অভ্যর্থনা করিবে এ ভরসা বোধ করি তাহার ছিল না, কিন্তু ঘরে ঢোকার একটা কারণ পর্যন্ত যখন সে জিজ্ঞাসা করিল না, তখন অবিনাশ নিজেই কথা কহিল। বলিল, এই আড়াইটের গাড়িতেই তো দিদি যেতে চাচ্ছেন। শৈলেশ মুখ তুলিয়া কহিল, চাচ্ছেন কেন? আমার পক্ষ থেকে কি তিনি বাধা পাবার আশঙ্কা করছেন? অবিনাশ ছেলে মানুষ, সে হঠাৎ কি জবাব দেবে ভাবিয়া না পাইয়া শুধু কহিল, আগে না। দরজার বাহিরে চুরির শব্দ পাইয়া শৈলেশের মন আরও বাঁকিয়া গেল। বলিল, না, আমার তরফ থেকে তার যাবার কোনো নিষেধ নেই। অবিনাশ নীরব হইয়া রহিল। শৈলেশ প্রশ্ন করিল, তোমার দাদার আসবার কথা শুনেছিলাম, তিনি এলেন না কেন? অবিনাশ সংকুচিতভাবে আস্তে আস্তে বলিল, তার আমাকে পাঠাবার তেমন ইচ্ছে ছিল না। কেন? অবিনাশ চুপ করিয়া রহিল। শৈলেশ বলিল, তুমি ছেলে মানুষ, তোমাকে সব কথা বলাও যায় না, বলে লাভও নেই। তবে তোমার দাদা যদি কখনো জানতে চান তো বলো যে এ ব্যাপারে উষার দোষ নেই। দোষ কিংবা ভুল যদি কারো হয়ে থাকে, সেটা আমার। তাকে আনতে পাঠানোটাই আমার উচিত হয়নি। একটু স্থির থাকিয়া পুনশ্চ কহিতে লাগিল, মনে হতো বাবা অন্যায় করে গেছেন। দীর্ঘকাল পরে অবস্থা বসে যখন সময় এলো, ভাবলুম এবার তার প্রতিকার হবে। তোমার দিদি এলেন বটে, কিন্তু এক দোষ শত দোষ হয়ে দেখা দিল। ইহার আর কি উত্তর হবে? অবিনাশ মৌন হইয়া রহিল। এমনি সময় সহসা অন্যদিকে দরজা ঠেলিয়া ঘরে ক্ষেত্রমোহন প্রবেশ করিলেন।
শৈলেশ চাহিয়া দেখিল, কিন্তু থামিতে পারিল না। কঠিন বাক্যের স্বভাবই এক যে সে নিজের ভাবেই নিজে কঠিনতর হইয়া উঠিতে থাকে। উষা অন্তরালে দাঁড়াইয়া অভ্রান্ত লক্ষ্যে তাহাকে নিরন্তর বিদ্ধ করিবার নির্দয় উত্তেজনায় জ্ঞানশূন্য হইয়া শৈলেশ বলিতে লাগিল, তোমার ভগিনীকে একদিন বিবাহ করেছিলাম সত্য, কিন্তু সহধর্মিণী তাকে কোনো মতেই বলা চলে না। আমাদের শিক্ষা দীক্ষা সমাজ ধর্ম কিছুই এক নয়। জোর করে তাকে গৃহে রাখতে নিজের বাড়িটাকে যদি স্মৃতিশাস্ত্রের টোল বানিয়েও তুলি, কিন্তু আমার একমাত্র ছোট বোন দুঃখে ক্ষোভে পর হয়ে যায়, একটিমাত্র ছেলে কুশিক্ষায় কুদৃষ্টান্তে পরিপূর্ণ হয়ে ওঠে, এ তো কোনো মতেই আমি হতে দিতে পারি না। তবে তার কাছে আমি এই জন্যে কৃতজ্ঞ যে মুখ ফুটে আমি যা বলতে পারছিলুম না, তিনি নিজে থেকে সেই দুরূহ কর্তব্যটাই আমার সম্পন্ন করে দিলেন। ক্ষেত্রমোহন বিস্ময়ে বাক শূন্য হইয়া চাহিয়া রহিলেন। শৈলেশ লাজুক দুর্বল স্বভাবের লোক, ভয়ঙ্কর কিছু উচ্চারণ করা তাহার একান্তই প্রকৃত বিরুদ্ধ। কিন্তু উন্মাদের মতো সে কি করিতেছে? উষার ছোট ভাই লইতে আসিয়াছে এই সংবাদ তিনি ইতিপূর্বেই পাইয়াছিলেন। অতএব অপরিচিত লোকটি যে কে সেই তাহাতে সন্দেহ নেই। তাহারই সম্মুখে এসব কি? ক্ষেত্রমোহন ব্যগ্র অনুনয়ে হাত দুটি প্রায় জোর করিয়া বলিয়া উঠিলেন, দেখবেন আপনার দিদিকে যেন এইসব ঘুণাক্ষরেও জানাবেন না। অপরিচিত ছেলেটি দ্বারের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া ঘাড় নাড়িয়া কহিল, আমাকে কিছুই জানাতে হবে না। বাইরে দাঁড়িয়ে দিদি নিজের কানে সমস্তই শুনতে পাচ্ছেন। বাইরে দাঁড়িয়ে? ওইখানে? প্রত্যুত্তরে ছেলেটি জবাব দেবার পূর্বেই শৈলেশ স্পষ্ট করিয়া বলিল, হ্যাঁ আমি জানি ক্ষেত্র, ও তিনি ওইখানেই দাঁড়িয়ে। উত্তর শুনিয়া ক্ষেত্রমোহন স্তব্ধ বিবর্ণ হইয়া বসিয়া রহিলেন। সেই দিন ঘণ্টা 2 পরে ভগিনীকে লইয়া যখন অবিনাশ স্টেশন অভিমুখে রওনা হইল, তখন সৌমেন তাহার পিসির বাড়িতে, তার পিতা কলেজ গৃহে এবং ক্ষেত্রমোহন হাইকোর্টে বার লাইব্রেরিতে বসিয়া। পরদিন সকালে চায়ের টেবিলে বসিয়া বিভা স্বামীকে কটাক্ষ করিয়া জিজ্ঞাসা করিল, দাদা কি করেছেন দেখলে? ক্ষেত্রমোহন কহিলেন, দেখলুম তো, হাতে আছে একখানা বই, কিন্তু আসলে করছেন বোধ করি অনুশোচনা। এই কাজটা তুমি কবে করবে? কোনটা, বই না অনুশোচনা? বিভা কহিল, বই আমার হাতে আর মানাবে না, আমি শেষের কাজটা বলছি। ক্ষেত্রমোহন খোঁচা খাইয়া বলিলেন, ভাইকে ডেকে বাপের বাড়ি চলে গেলেই বোধ হয় করতে পারি। বিভার মন আজ প্রসন্ন ছিল, সে রাগ করিল না, কহিল, এই কাজটা আমি বোধ হয় পেরে উঠব না, কারণ হিন্দুয়ানির জপতপ এবং ছুঁই ছুঁই করার বিদ্যেটা ছেলেবেলা থেকেই শিখে উঠবার সুবিধে পাইনি। স্ত্রীর কথায় ক্ষেত্রমোহন আজকাল প্রায় অসহিষ্ণু হইয়া পড়িতেন, কিন্তু ক্রোধ সংবরণ করিয়া সহজ কণ্ঠে বলিলেন, তোমার অতি বড় দুর্ভাগ্য যে সেই সুযোগ তুমি পাওনি, পেলে হয়তো এত বড় বিড়ম্বনা তোমার দাদার অদৃষ্টে আজ ঘটত না। এই বলিয়া তিনি ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। ভবানীপুরের সেই সুশিক্ষিতা পাত্রীটিকে পাত্রস্থ করবার চেষ্টা পুনরায় আরম্ভ হইল। শুধু বিভা এবং স্বামীর আন্তরিক বিরাগের ভয়ে তাদের প্রকাশ্যে যোগ দিতে পারিল না, কিন্তু প্রচ্ছন্ন সহানুভূতি নানা প্রকারে দেখাইতে বিরত হইল না। কন্যাপক্ষ হইতে অনুরোধ হইয়া ক্ষেত্রমোহন একদিন সোজাসুজি প্রশ্ন করিলে শৈলেশ অস্বীকার করিয়া সহজভাবে কহিল, জীবনের অধিকাংশই তো গত হয়ে গেল ক্ষেত্র, বাকি কটা দিনের জন্য আর নতুন ঝঞ্ঝাট মাথায় নিতে ভরসা হয় না। সৌমেন আছে, বরঞ্চ আশীর্বাদ করো তোমরা সে বেঁচে থাক, এসবে আমার আর কাজ নেই। মানুষের অকপট কথাটা বোঝা যায়। ক্ষেত্রমোহন মনে মনে আজ বেদনা বোধ করলেন। ইহার পর হইতে তিনি আদালত ফেরত প্রায়ই আসিতে লাগিলেন। গৃহে গৃহিণী নাই, সন্তান নাই, গোটা তিনেক চাকর মিলিয়া সংসার চালাইতেছে। দেখিতে দেখিতে সমস্ত বাড়িটা এমনি বিশৃঙ্খলা ছন্ন ছাড়া মূর্তি ধারণ করিল যে ক্লেশ অনুভব না করিয়া পারা যায় না। প্রায় মাসাধিককাল পরে সেই কথারই পুনরুত্থাপন করিয়া কহিল, তুমি তো মনের ভাব আমার জানো শৈলেশ, কিন্তু কেউ একজন বাড়িতে না থাকলে বাঁচা কঠিন, বিশেষ বুড়ো বয়সে।
উমা আজ উপস্থিত ছিল। সে বলিল, বুড়ো বয়সের এখনও ঢের দেরি, এবং তার ঢের আগেই বৌদি এসে হাজির হবেন। রাগ করে মানুষ আর কতকাল বাপের বাড়ি থাকে। এই বলিয়া সে একবার দাদার মুখের প্রতি ও একবার শৈলেশের মুখের প্রতি চাহিল, কিন্তু দুজনের কেউই জবাব দিলে না। বিশেষত শৈলেশের মুখ যেন সহসা মেঘাচ্ছন্ন হইয়া উঠিল। কিন্তু উমা চাহিয়াই আছে দেখিয়া সে কিছুক্ষণ পরে শুধু ঘাড় নাড়িয়া কহিল, না, তিনি আর আসবেন না। উমা অত্যন্ত অবিশ্বাসে জোর করিয়া বলিল, আসবেন না? নিশ্চয়ই আসবেন, হয়তো এ মাসের মধ্যেই এসে পড়তে পারেন। হ্যাঁ দাদা, পারেন না? ফিরিয়া আসা যে কত কঠিন দাদা তাহা জানিতেন। যাইবার পূর্বে শৈলেশের মুখের প্রত্যেক কথাটি তাহার বুকে গাঁথা হইয়াছিল। উষা কোনো দিন যে সেই সকল বিস্মিত হইতে পারিবে তিনি ভাবিতেও পারিতেন না। বধূর প্রতি শৈলেশের পিতা অপরিসীম অবিচার করিয়াছে। ফিরিয়া আসার পরে বিভা ঈর্ষাবশে বহুবিধ অপমান করিয়াছে, এবং তার চূড়ান্ত করিয়াছে শৈলেশ নিজে তাহার যাবার দিনটিতে। তথাপি হিন্দু নারীর শিক্ষা ও সংস্কার বিশেষ উষার মধুর চরিত্রের সহিত মিলাইয়া তা স্বামী গৃহ ত্যাগ করিয়া যাওয়াটা ক্ষেত্রমোহন কিছুতেই অনুমোদন করিতে পারিতেন না। এই কথা মনে করিয়া তাহার যখনই কষ্ট হইত, তখনই এই বলিয়া তিনি আপনাকে আপনি সান্ত্বনা দিতেন যে উষা নিজের প্রতি অনাদর অবহেলা সহিয়াছে, কিন্তু স্বামী যখন তাহার ধর্মাচরণে ঘা দিল, সে আঘাত সে সহিল না। বোধ করি এই জন্যই বহুদিন পরে একদিন যখন তার স্বামী গৃহে ডাক পড়িল, তখন এতটুকু দ্বিধা, এতটুকু অভিমান করে নাই। নিঃশব্দে এবং নির্বিচারে ফিরিয়া আসিয়াছিল। কিন্তু রমণীর এই ধর্মাচরণ বস্তুটির সহিত সংস্কারমুক্ত ও আলোকপ্রাপ্ত ক্ষেত্রমোহনের বিশেষ পরিচয় ছিল না। এখন নিজের বাড়ির সঙ্গে তুলনা করিয়া আর একজনের বিশ্বাসের দৃঢ়তা ও আপনাকে বঞ্চিত করিবার শক্তি দেখিয়া তাহার নিজেদের সমস্ত সমাজটাকে যেন ক্ষুদ্র ও তুচ্ছ মনে হইতে লাগিল। তিনি মনে মনে বলিতেন, এতখানি সত্যিকারের তেজ আমাদের কোনো মেয়ের মধ্যেই নেই। তাহার আশঙ্কা হইত, বুঝি এই সত্যকারের ধর্ম বস্তুটাই তাহাদের মধ্য হইতে নির্বাসিত হইয়া গেছে। যে বিশ্বাস আপনাকে পীড়িত করিতে পিছাইয়া দাঁড়ায় নাই, শ্রদ্ধার গভীরতা তো অনেকেই জানে, কিন্তু কোথায় তাহার তুলনা? ইহারই অনুভূতি একদিকে সংকোচ, আর একদিকে ভক্তিতে তাহার সমস্ত অন্তর যেন পরিপূর্ণ করিয়া দিতে থাকিত। কারণ এই কয়টা দিনের মধ্যেই স্বামীকে যে উষা কতখানি ভালোবাসিয়াছিল, এ কথা তো তাহার অবদিত ছিল না। আবার পরক্ষণেই যখন মনে হইত সমস্ত ভাসিয়া গিয়া এত বড় কাণ্ড ঘটিল কিনা শুধু একজন মুসলমান ভৃত্য লইয়া, যে আচার সে পালন করে না, বাটির মধ্যে তাহারই পুনঃ প্রচলন একেবারে তাহাকে বাড়ি ছাড়া করিয়া দিল। অপরে যাই কেন না করুন, কিন্তু বৌঠাগরুনকে স্মরণ করিয়া ইহারই সংকীর্ণ তুচ্ছতায় এই লোকটি যেন একেবারে বিস্ময় ও ক্ষোভে অভিভূত হইয়া পড়িলেন। উমা প্রশ্ন করিয়া মুখপানে চাহিয়াই ছিল, জবাব না পাইয়া আশ্চর্য হইয়া কহিল, হ্যাঁ দাদা, বললে না, কি করে? উমা কহিল, বেশ, আমি বলছিলাম বৌদি হয়তো এই মাসেই ফিরে আসতে পারেন। তোমার মনে হয় না দাদা? ভগিনীর প্রশ্নটাকে এড়াইয়া গিয়া ক্ষেত্রমোহন কহিলেন, যদি ধরাই যায় তিনি আসবেন না, বহুকাল তার না এসেই কেটেছিল, বাকিটাও না এসে কাটতে পারে, কিন্তু তাই বলে কি অন্য উপায় নেই? আমি সেই কথাই বলছি। উমা ঠিক কি বুঝিল না, তাই সে নিরুত্তরই চাহিয়া রহিল। শৈলেশ তাহার বিস্মিত মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তার ফিরে আসা আমি সঙ্গত মনে করি না উমা। তিনি আমার বিবাহিতা স্ত্রী, কিন্তু সহধর্মিণী তাকে আমি বলতে পারিনি। উষার বিরুদ্ধে এই অভদ্র ইঙ্গিতে ক্ষেত্রমোহন মনে মনে বিরক্ত হইলেন। কহিলেন, ধর্মই নেই আমাদের, তার আবার সহধর্মণী। ওইসব উচ্চাঙ্গের আলোচনায় কাজ নেই ভাই। আমি সংসার চালাবার মতো একটা ব্যবস্থার প্রস্তাব করছি। শৈলেশ গভীর বিস্ময়ে কহিল, ধর্ম নেই আমাদের? ক্ষেত্রমোহন বলিলেন, কোনখানে আছে দেখাও। রোজগার করি, খাই দাই, থাকি, ব্যাস। আমাদের সহধর্মিণী না হলেও চলে। তখনকার লোকের ছিল শ্রাদ্ধ, শান্তি, পূজাপাঠ, ব্রত নিয়ম, ধর্ম নিয়েই তারা মেতে থাকত। তাদের ছিল সহধর্মিণীর প্রয়োজন।
আমাদের অত বায়নাক্কা কিসের? শৈলেশ মর্মাহত হইয়া কহিল, সহধর্মিণী তাই শ্রাদ্ধ শান্তি পূজাপাঠ। কথা তাহার শেষ হইল না। ক্ষেত্রমোহন বলিয়া উঠিলেন, তাই ভাই তাই, তাছাড়া আর কিচ্ছু নয়। তুমিও হিন্দু, আমিও হিন্দু। উইদাউট অফেন্স পুজোও করিনে, মন্দিরেও যাইনি, কেষ্ট বিষ্টুকে ধরে খোঁচাখুঁচিও করাইন, কুয়ো অভ্যেস আমাদের নেই। মেয়েরা তো আরও হার্মলেস, আমরা সহজ মানুষ, লোক ভালো। কি হবে ভাই আমাদের অত বড় 5-7টা অক্ষরের সহধর্মিণী নিয়ে? ছোট্ট একটু স্ত্রী হলেই আমাদের খাসা চলে যাবে। তুমি ভাই দয়া করে একটু রাজি হও। ভবানীপুরে ওরা ভারী ধরেছেন, তোমার বোনটিরও ভয়ানক ইচ্ছে। কথাটা রাখো শৈলেশ। শৈলেশ মুখ অন্ধকার করিয়া বলিয়া উঠিল, তুমি আমাকে বিদ্রূপ করছো ক্ষেত্র? ব্যাপার দেখিয়া উমা শশব্যস্ত হইয়া উঠিল। ক্ষেত্রমোহন ভীত হইয়া বারবার বলিতে লাগিলেন, না ভাই শৈলেশ না, যদি ওরকম কিছু করেও থাকি, তোমার চেয়ে আমাকেই আমি বেশি করেছি। শৈলেশ প্রতিবাদ করিল না, কেবল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। কথাটাকে আর অধিক ঘাঁটাঘাঁটি না করিয়া ক্ষেত্রমোহন শৈলেশের ক্রোধ ও উত্তেজনাকে শান্ত হইবার 5-7 দিন সময় দিয়া আর একদিন ফিরিয়া আসিয়া তখন ভবানীপুর সম্বন্ধে আলোচনা করিবেন এটা স্থির করিয়া তিনি উমাকে সঙ্গে লইয়া বাড়ি চলিয়া গেলেন। কিন্তু সপ্তাহগত হইতে না হইতেই ছাপরাকোটে হঠাৎ একটা মোকদ্দমা পাওয়ায় তাহাকে কলকাতা ছাড়িয়া যাইতে হইল। যাইবার পূর্বে পাত্রীপক্ষ ও পাত্রপক্ষের তরফে বিভাকে আশা দিয়া গেলেন যে কেস যতটা হোপলেস মনে হইতেছে বস্তুত তাহা নয়, বরঞ্চ মাস্টারেকের দিকেই ঝুঁকিয়াছে। হঠাৎ টোপ গিলিয়া ফেলা কিছুই বিচিত্র নয়। অনেক দিন পরে স্ত্রীর সহিত আজ তাহার সৎভাবে বাক্যালাপ হইল। উমার মুখে বিভা কিছু কিছু ঘটনা শুনিয়াছিল। কহিল, আমি মনে করতুম উষা বৌদির তুমি পরম বন্ধু। তুমি যে আবার দাদার বিয়ের উদ্যোগ করতে পারো, মাসখানেক আগে কথা আমি ভাবতেও পারতুম না। ক্ষেত্রমোহন কহিলেন, মাসখানেক পূর্বে কি আমি ভাবতে পারতুম? কিন্তু এখন শুধু ভাবা নয়, উচিত বলেই মনে হয়। উষা বউ ঠাকরুনের বন্ধু আমি এখনও, বরং চিরদিন তার শুভকামনাই করব। কিন্তু যা হবার নয় হয়ে লাভ নেই, তার জন্যে মাথা খুঁড়ে মরিই বা কী ফল বল? বিভা অতি বিজ্ঞের চাপা হাসি দ্বারা স্বামীকে বিদ্ধ করিয়া বলিল, তোমরা পুরুষ মানুষ বলেই বোধ হয় বউ ঠাকরুনটিকে বুঝতে এত দেরি হলো। আমি কিন্তু দেখবা মাত্রই তাকে চিনেছিলাম, তাকে নিয়ে আমরা চলতে পারতুম না। ক্ষেত্রমোহন কইলেন, সে তো চোখে দেখতেই পেলুম বিভা, তাকে সরে পড়তে হলো এবং তার সম্বন্ধে আমাদের মধ্যে যে বোঝাবার পার্থক্য ঘটেছিল তাতেও সন্দেহ নেই। একটু অন্য রকমের হলে আজ জিনিসটা কি দাঁড়াতেও, এখন সে আলোচনা বৃথা। তবে এ কথা আমি মানি, ভুল আমার একটু হয়েছিল। বিভা কইল, যাক তাহলেই হলো। জপ তপ আর হিন্দুয়ানি সুখ্যাতিতে হঠাৎ যেরকম মেতে উঠেছিলে আমার তো ভয় হয়েছিল। আমরাও মুসলমান খ্রিস্টান নই, কিন্তু নিজে ছাড়া সবাই ছোট হাতে খেলে ছুঁড়ি দাঁত যাবে এ দর্প কেন? শুধু ভট্টাচার্যগিরি ছাড়া আর সব রাস্তাই নরকে যাবার এই ধারণা তার বাপের বাড়িতে চলতে পারে, কিন্তু এখানে পারে না। আর পারে না বলেই স্বামীর আশ্রয়ে তার স্থান হলো না। কথাটা সত্য নয়, মিথ্যাও নয়। এমন করিয়া সত্য মিথ্যায় জড়ানো বলিয়া ক্ষেত্রমোহন নিঃশব্দে স্ত্রীর মুখের প্রতি চাহিয়া রহিলেন, জবাব দিতে পারিলেন না। এই সময় উমা ঘরে ঢুকিয়া বিস্ময়পন্ন হইয়া জিজ্ঞাসা করিল, কি দাদা? বিভা তাহার নিজের কথা সূত্র ধরিয়া কহিতে লাগিল, শুধু আপনার জাত বাঁচিয়ে যাওয়াটাই কি বৌদি সবচেয়ে বড় হলো? ধরো তোমার নালিশটা যদি সত্যি হয়, তোমার জন্য দাদা যদি তাকে অপমান করেই থাকেন, তেমন অপমান কি তার জন্য তুমি আমাকে করনি? তাই বলে কি তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব? এই কি তুমি বলো? ক্ষেত্রমোহন কহিলেন, না তা আমি বলি না। বিভা কহিল, বলতে পারো না আমি জানি। উমাকে লক্ষ্য করিয়া বলিল, তোমার দাদা হঠাৎ একটা নতুন জিনিসের বাইরেটা দেখি মজে গিয়েছিলেন। হিন্দুয়ানির গোঁড়ামির শিক্ষা আমরা পাইনি, কিন্তু বাপ মায়ের কাছে যা পেয়েছিলাম সে ঢের ভদ্র, ঢের সত্য।
একটু হাসিয়া কহিল, তোমার দাদার ভারী ইচ্ছে ছিল বৌঠাকরুনের কাছ থেকে অনেক কিছু শেখা। বসে শোনবার এখন সময় নেই ভাই, কিন্তু কি কি তার কাছে শিখলে আর কি কি বাকি রয়ে গেল তোমার দাদাকে না হয় শোনাও। এই বলিয়া সে মুখ টিপিয়া হাসিয়া বাহিরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন চুপ করিয়া বসিয়া রহিলেন। ছোট ভগিনীর সম্মুখে স্ত্রীর হাতের খোঁচা তাহাকে বেশ করিয়া বিঁধিল, কিন্তু জবাব দিতে পারিলেন না। হিন্দুয়ানির অনেকখানি হইতেই তাহারা ভ্রষ্ট, কিন্তু মেয়েদের আচার নিষ্ঠা, সাবেক দিনের জীবনযাত্রার ধারা কল্পনায় তাহাকে অতিশয় আকর্ষণ করত। এই জন্যই চোখের ওপর অকস্মাৎ উষাকে পাইয়া তিনি মুগ্ধ হইয়া গিয়াছিলেন। তাহারই আচরণে আজ সকলের কাছে তাহার মাথা হেঁট হইয়া গেছে। এই বধূটিকেই কেন্দ্র করিয়া সে যে শিক্ষা ও সংস্কারের কথা আত্মীয় পরিজনের মধ্যে মেয়েদের কাছে তাহার অন্যায় আর কিছু স্পর্শ করিতে পারেনি, এই কথাটা তিনি জোর করিয়া বলিতে চাহিলেও মুখে তাহার বাঁধিয়া যাইত। তাই স্ত্রী চলিয়া গেলে তিনি উমার কাছে কতকটা জবাবদিহির মতোই সন্দিগ্ধ কণ্ঠে বলিতে লাগিলেন, গোঁড়ামি সকল জিনিসেরই মন্দ, এ আমি অস্বীকার করি নে উমা। হিন্দুয়ানির ওই গলতটাই ঘটানো চাই, কিন্তু আমরা যে আরও মন্দ, এ কথা অস্বীকার করলে যে আরও অন্যায় হবে। দাদা ও বৌদির বাক বিতণ্ডার আলোচনায় উমা চিরদিনই মৌন হইয়া থাকিত। বিভার অনুপস্থিতিতেও তাই এখনও নিরুত্তরে বসিয়া রহিল। সেই রাত্রে ছাপড়া যাইবার পূর্বে ক্ষেত্রমোহন বিভাকে ডাকিয়া কহিলেন, আমার ফিরতে বোধ করি 4-5 দিন দেরি হবে। ইতিমধ্যে ভবানীপুরে ওদের কারো সঙ্গে যদি দেখা হয় বলো, শৈলেশকে সম্মত করাতে আমি পারব। বিভা জিজ্ঞাসা করিল, বৌঠাকরুন তাহলে আর ফিরবেন না? ক্ষেত্রমোহন বলিলেন, না, যতই ভাবছি মনে হচ্ছে শৈলেশের চেয়ে তার অপরাধী বেশি। তুমি ঠিক কথাই বলেছ। যে শিক্ষায় মানুষকে এত বড় সংকীর্ণ এবং স্বার্থপর করে তোলে, সেই শিক্ষার মূল্য এককালে যতই থাক এখন আর নেই। অন্তত আমাদের মধ্যে আর পুনঃপ্রচলনের আবশ্যকতা নেই, তাই বটে। বৌঠাকরুনের আচার বিচারের বিড়ম্বনাই ছিল, বস্তু কিছু ছিল না। তাকলে গৃহশ্রয় ত্যাগ করতেন না। আচ্ছা চললুম, এই বলিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া মোটরে গিয়া উপবেশন করিলেন। মফস্বলে মোকদ্দমা সারিয়া কলকাতায় ফিরিতে তাহার 5 দিনের বদলে দিন 10 বিলম্ব হইয়া গেল। বাটিতে পা দিয়া প্রথমেই দেখা মিলল উমার। সেই খবর দিল যে দিন 2 পূর্বে মাস 6 ছুটি লইয়া শৈলেশবাবু আবার এলাহাবাদে চলিয়া গিয়াছেন এবং সৌমেনকে স্কুল ছাড়াইয়া এবার সঙ্গে লইয়া গিয়াছেন। এমন হঠাৎ যে? উমা কহিল, কি জানি, সৌমেনকে নিতে এসেছিলেন, বললেন শরীর ভালো নয়। বিভার ঘরে প্রবেশ করিতে তাহাকে উদ্দেশ্য করিয়া ক্ষেত্রমোহন কহিলেন, শরীর ভালো না থাকবারই কথা, কিন্তু সারাবার ব্যবস্থাও তো নয়। আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু উমা দাঁড়াইয়া আছে দেখিয়া চুপ করিয়া গেলেন। আরও 5টা জুনিয়র ব্যারিস্টার যেভাবে দিন কাটে, ক্ষেত্রমোহনও ঠিক তেমনি দিন কাটাতে লাগলো। হাতে টাকার টান পড়লে হিন্দুয়ানিও সাবেক চালচলনের অশেষ প্রশংসা করেন, আবার অর্থাগম হইলেই চুপ করিয়া যান। যেমন চলিতেছিল তেমনই চলে। শৈলেশের প্রতি বাস্তবিক শুভাকাঙ্ক্ষী তাহাকে চিনিতেন। তাহার মতো দুর্বল প্রকৃতির মানুষকে দিয়ে প্রায় সব কাজই করানো যায়, এই মনে করিয়া তিনি ভবানীপুর এখনও হাতছাড়া করেননি। তাহাদের এই বলিয়া ভরসা দিতেন যে পশ্চিম হইতে ঘুরিয়া আসায় যা বিলম্ব, বৌঠাকরুনকে তিনি এখনও প্রায় তেমনই স্নেহ করেন, তেমনি শ্রদ্ধাও করেন। এখনও তাহার প্রতি শ্রদ্ধাও আছে, ভক্তিও আছে, কিন্তু ফিরিয়া আসিয়া আর কাজ নেই। যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধর্মজীবনের তার উত্তরোত্তর উন্নতি ঘটুক, কিন্তু শৈলেশের গৃহস্থলীর মধ্যে আর নয়। নিজের একটা ভুল এখন প্রায়ই মনে হয়। স্বামীকে উষা ভালোবাসিতে পারে নাই, পারার কখনো সম্ভবও নয়, কথাও নয়। ছেলেবেলা হইতে কড়া রকমের আচার বিচারের ভেতর দিয়া ধাতটা তাহার করা হইয়া গেছে। সুতরাং ইহকালের চেয়ে পরকালেই তাহার বেশি আপনার। স্বামীকে ত্যাগ করিয়া যাও তাই এতটা সহজ হইয়াছে। তাহার নিজের মধ্যে যে স্বামী ছিল, উষার এই আচরণে সে যেমন ভীত তেমনি ব্যথিতও হইয়াছিল।
তাহার মনে হইত সৌমেনকে যে সে এত সত্তর ভালোবাসিয়াছিল, সেও কেবল স্বার্থপর হইয়াছিল তাহার করা কর্তব্যের দিক দিয়া। সত্যিকারের স্নেহ নয় বলিয়াই যাবার দিনটিতে তাহার কোথাও কোনো টান লাগে নাই। এমনিভাবেই যখন কলকাতায় ইহাদের মন দিন কাটিতেছিল, তখন মাস দুই পরে সহসা এলাহাবাদ হইতে খবর আসিল যে সৌমেনের এই কচি বয়সেই শৈলেশ তাহার পইতে দিয়াছে এবং নিজেও এক ভক্ত বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ করিয়াছে। গঙ্গা স্নান একটা দিনের জন্যেও পিতা পুত্রের বাদ যাইবার জো নাই এবং মাছ মাংস যে পাড়ায় আছে সেই পাড়া দিয়ে হাঁটা বন্ধ করেছে। শুনিয়া উমা চুপি চুপি হাসিতে লাগিল। বিভা কহিল, তামাশাটি কে করলেন যোগেশবাবু? ক্ষেত্রমোহন কহিলেন, খবর যোগেশবাবুর কাছ থেকে এসেছে সত্যি, কিন্তু তামাশা করবার মতো ঘনিষ্ঠতা তো তার সঙ্গে আমার নেই। বিভা কহিল, দাদার বন্ধু তো, দোষ কি? একটু থামিয়া বলিলেন, কেন জানো, বৌদির সমস্ত ব্যাপার দাদার কাছেই শুনেছেন এবং এত লোকের মাঝখানে তুমিই শুধু তার গোঁড়ামির ভক্ত হয়ে উঠেছিলে, তাই এই রসিকতাটুকু তোমার পরই হয়েছে। সহাস্যে বলিতে লাগিল, কেস আরম্ভ করবার সময় মাঝে মাঝে বুদ্ধিটা যদি আমার কাছে নাও তো মোকদ্দমা বোধ হয় তোমাকে এত হাঁটতে হয় না। উমা, আজ একটু চটপট তৈরি হয়ে নাও, 7টার মধ্যে পৌঁছতে না পারলে কিন্তু লাবণ্য রাগ করবে। তোমার দাদাটিকে আড়ালে ডেকে একটু বলে দিও ভাই, ঠেকলে যেন এখন থেকে কনসাল্ট করেন, পয়সা যারা দেয় তারা খুশি হবে। উমা মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। যোগেশবাবুর হঠাৎ ঠাট্টা করার হেতুটা যে বৌদিদি ঠিক অনুমান করিয়াছেন তাহা সে বুঝিল। ইহার 3-5-6 পরে একখানা মস্ত চিঠি আনিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর সম্মুখে ফেলিয়া দিয়া কহিলেন, যোগেশবাবুর বাবার লেখা, বয়স 70-72, চাক্ষুষ আলাপ নেই, চিঠিপত্রেই পরিচয়। লোক কেমন ঠিক জানি না, তবে এটা ঠিক জানি যে ঠাট্টার সুবাদ আমার সঙ্গে তার নেই। দীর্ঘ পত্র, বাংলায় লেখা, আদ্যপান্ত 2 নিঃশব্দে পড়িয়া বিভা মুখ তুলিয়া কহিল, ব্যাপার কি? তোমাকে তো একবার যেতে হয়, কিন্তু আমার তো 1 মিনিটও সময় নেই। বিভা কহিল, সে বললে তো চলবে না, এই বিপদে আমরা না গেলে আর যাবে কে? এ চিঠির অর্ধেকও যদি সত্যি হয়, সে যে ঘোরতর বিপদ, তাতে তো আর 1 বিন্দুও সন্দেহ নেই। ক্ষেত্রমোহন মাথা নাড়িয়া বলিলেন, না, সে বিষয়ে আমরা সম্পূর্ণ একমত, কিন্তু যাই কি করে এবং গেলেই যে বিপদ কাটবে তারই বা কি গ্যারেন্টি আছে? দুজনে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া রহিলেন। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস গোপন করিয়া ক্ষেত্রমোহন কহিলেন, শৈলেশের দ্বারা সমস্তই অসম্ভব। মনের জোরে বলে বস্তু, সে তার একেবারেই নেই, মরুক গে যাক, কিন্তু দুঃখ এইটুকু যে সঙ্গে সঙ্গে ছেলেটাকেও বিগড়ে তুলেছে। যেমন করে পারো এইখানে তোমার বাধা দেওয়া চাই। বিভা বিষণ্ণ গম্ভীর মুখে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। সে কান্নাকাটি, অভিমান সমস্তই করিতে পারে, কিন্তু ঠেকাইবার সাধ্য তাহার নেই, তাহা সে মনে মনে জানিত। ক্ষেত্রমোহন অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া আস্তে আস্তে বলিলেন, সন্দেহ আমার বরাবরই ছিল, তো একটা জিনিস আমি নিশ্চয়ই ধরেছি বিভা, উষাকে তোমার দাদা সত্যিই ভালোবেসে ফেলেছিল। এত ভালো সে সৌমেনের মাকে কোনোদিন বাসেনি। এইসব হয়তো তারই প্রতিক্রিয়া। বিভা রাগ করল, কহিল, তাই এমনি করে তার মন পাওয়ার চেষ্টা করছেন? দেখো, দাদা আমার দুর্বল হতে পারেন, কিন্তু ইতর নন। কারো জন্যে এই সংসাজার ফন্দি মাথায় আসবে না। এই প্রক্রিয়াটা বস্তুত যে কি অদ্ভুত ব্যাপার, বিভা তাহার কি জানে। শব্দটা শুধু ক্ষেত্রমোহন বয়ে পড়িয়াছেন, তিনিও তাহার বিশেষ কিছু জানেন না। তাই স্ত্রীর ক্রোধের প্রত্যুত্তরে তিনি চুপ করিয়া রহিলেন। অন্ধকারে তর্কযুদ্ধ চালাইতে তাহার সাহস হইল না। কিন্তু প্রতিক্রিয়া যাই হোক, কাজের বেলায় বিভাই জয়ী হইল। স্বামীকে 2-2 মধ্যেই কাজকর্ম ফেলিয়া এলাহাবাদে রওনা হইতে হইল। ফিরিয়া আসিয়া তিনি আনুপূর্বিক যাহা বর্ণনা করিলেন
তাহা যেমন হাস্যাস্পদ তেমনি অপ্রিয়। যোগেশবাবুর বাটির কাছেই বাসা, কিন্তু শৈলেশের সহিত সাক্ষাৎ হয়নি। সে গুরুভাইদের সহিত শ্রীগুরু পাদপদ্ম দর্শনে বৃন্দাবন গিয়েছে। দেখা হয়েছে সৌমেনের সঙ্গে। তাহার শাস্ত্রানুমোদিত ব্রহ্মচারীর বেশ, শাস্ত্রসঙ্গত আচার বিচার, স্থানীয় একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ আসিয়া সকাল সন্ধ্যায় বোধ করি ব্রহ্মবিদ্যা শিখাইয়া যান। এই বলিয়া ক্ষেত্রমোহন কহিলেন, আমাকে দেখে সে বেচারা দুচোখ ছলছল করতে লাগলো। তাহার চেহারা দেখে মনে হলো যেন খাবার কষ্টটাই তার বেশি হয়েছে। এই ছেলেটির প্রতি বিভার এক প্রকারের স্নেহ ছিল, তাহা অত্যন্ত বেশি না হইলেও বিদেশে দুঃখ পাইতেছে শুনিয়া সে সহিতে পারিল না। তাহার নিজের চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। কহিল, তাকে জোর করে নিয়ে এলে না কেন? ক্ষেত্রমোহন বলিলেন, ইচ্ছা যে হয়নি তা নয়, কিন্তু ভেবে দেখলাম তাতে শেষ পর্যন্ত সুফল ফলবে না। ধর্মের ঝোঁকটাকেই আমি সবচেয়ে ভয় করি। শৈলেশ আমাদের ওপর ঢের বেশি বেঁকে যেত। বিভা চোখ মুছিয়া কহিল, এত ব্যাপার ঘটেছে জানলে আমি নিজেই তোমার সঙ্গে যেতুম। চিঠি লেখালেখি এক প্রকার বন্ধ হইয়া গিয়াছিল, তথাপি কলকাতার আত্মীয় বন্ধু মহলে শৈলেশের অদ্ভুত কীর্তির কথা প্রচারিত হইতে বাধে নাই। হয়তোবা স্থানে স্থানে বিবরণ একটু ঘোরালো হইয়াই রটিয়াছিল। ভবানীপুরে এই সংবাদ যে গোপন ছিল না তাহা বলাই বাহুল্য। লজ্জায় বিভা মুখ দেখাইতে পারিত না। শুধু স্বামীর কাছে সে দম্ভ করিয়া বলিত, দাদা আগে ফিরে আসুন, আমার সম্মুখে কি করে এসব করেন আমি দেখব। ক্ষেত্রমোহন চুপ করিয়া থাকিতেন। বিভার দ্বারা বিশেষ কিছু যে হইবে তাহা বিশ্বাস করিতেন না, কিন্তু সমাজের সমবেত মোরাল প্রেশারের প্রতি তাহার আস্থা ছিল। দুর্বল চিত্র শৈলেশ হয়তো তাহা বেশি দিন ঠেকাইতে পারিবে না, এই ভরসা তিনি করিতেন। এদিকে শৈলেশ আরও মাস চারেক ছুটি বাড়াইয়া লইয়াছিল, তাহাও শেষ হইতে আর মাস দুই বাকি। চাকরি ছাড়িতে সে পারিবে না তাহা নিশ্চয়। গঙ্গা স্নান ও ফোঁটা তিলক যতই কেননা সে প্রয়াগে বসিয়া করুক, শ্রীগুরু ও গুরুভাইয়ের দলে কুমদলোভ তাহাকে প্রাণ গেলেও দিবে না। তাহার পর ফিরিয়া আসিলে একবার লড়াই করিয়া দেখিতে হইবে। সেই দিন চা খাইতে বসিয়া ক্ষেত্রমোহন কহিলেন, এবার কিন্তু উষা বৌঠাকরুন এলে তাকে তাড়াতাড়ি ভাইকে ডাকিয়ে আর বাপের বাড়ি পালাবার ফন্দি করতে হবে না। জপ তপের মধ্যে দুজনের বনবে। বিভার মুখ মলিন হইল। জিজ্ঞাসা করিল, তার আসার কথা তুমি শুনেছ নাকি? না না। বিভা ক্ষণকাল চুপ করিয়া থাকি আস্তে আস্তে বলিল, পাড়া গাঁয়ে শুনেছি নানা রকমের তুকতাক আছে। আচ্ছা, তুমি বিশ্বাস করো? ক্ষেত্রমোহন হাসিয়া কহিলেন, যদিও বা থাকে এসব করবেন না। কেন করবেন না? ক্ষেত্রমোহন বলিল, বৌঠাকরুনের ওপর আমি খুশি নই, তার প্রতি আমার সে শ্রদ্ধাও আর নেই, কিন্তু এইসব হীন কাজ যে তিনি করতেই পারেন না তা তোমাকে আমি দিব্যি করে বলতে পারি। বিভা ঠিক বিশ্বাস করল না, শুধু ধীরে ধীরে কহিল, যা ইচ্ছে হোক, কিন্তু ছেলেটাকে আমি কেড়ে আনবই, তোমাকে এই প্রতিজ্ঞা করলুম। পেয়ারা আসিয়া খবর দিল, বন্ধু দুখানা বড় কার্পেট চাহিয়া আসিয়াছে। বন্ধু শৈলেশের অনেক দিনের ভৃত্য। বিভা সবিস্ময়ে প্রশ্ন করিল, সে কার্পেট নিয়ে কি করবে? বলিতে বলিতে উভয় বাইরে আসিতেই বন্ধু সেলাম করিয়া তাহাকে প্রার্থনা জানাইল। কার্পেট কি হবে রে বন্ধু? কি জানি, মেম সাহেব গান বাজনা না কি হবে। করবে কে? সাহেবের সঙ্গে ৩-৪ জন লোক এসেছে, করবে বোধহয় তারাই। দাদা এসেছেন? ক্ষেত্রমোহন কহিলেন, শৈলেশ এসেছে? বন্ধু ঘাড় নাড়িয়া বলিলেন, কাল রাতে সকলেই ফিরিয়া আসিয়াছেন। কার্পেট লইয়া সে প্রস্থান করিলে দুইজনে নতমুখে নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। সেই দিনটা কোনো মতেই ধৈর্য ধরিয়া ক্ষেত্রমোহন পরদিন সকালে বিভা ও উমাকে সঙ্গে করিয়া এই বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। অভ্যাস মতো নিচের লাইব্রেরি ঘরে প্রবেশ করিতে গিয়া বাধা পড়িল। দরজায় সেই ভারী পর্দা নেই, ভেতরে সমস্ত চোখে পড়িল। একটা দিনই বাড়ির চেহারা বদলাইয়া গেছে। বইয়ের আলমারিগুলো আছে, কিন্তু আর কোনো আসবাব নেই। মেজের ওপর কম্বল ও তাহাতে ফর্সা জাজিম পাতিয়া জন দুই লোক নধর পরিপুষ্ট দেহে সর্বত্র হরিনামের চাপ মারিয়া
গলায় মোটা মোটা তুলসীর মালা পরিয়া বসিয়া আছেন। হঠাৎ সাহেব মেম দেখিয়া সন্ত্রস্ত হইয়া উঠিল। ইহাদের বিশ্রামে বিঘ্ন না ঘটাইয়া তিনজনে ওপরে যাইতেছিল। উড়িয়া পাচক ব্রাহ্মণ নিষেধ করিয়া কহিলেন, ওপরের ঘরে গোসাইনী আছেন। গোসাইনীটাকে? পাচক ঠাকুর চুপ করিয়া রহিল। সাহেব কোথায়? উত্তরে সে ওপরে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইলে ক্ষেত্রমোহন সেইখানে দাঁড়াইয়া শৈলেশ শৈলেশ করিয়া চেঁচাইতে লাগিল। ছুটিয়া আসিল সৌমেন। হঠাৎ তাহার বেশভূষা ও চেহারা দেখিয়া বিভা কাঁদিয়া ফেলিল। পরনে সাদা থান, মাথায় মস্ত টিকি, গলায় তুলসীর মালা। সে দূর হইতে প্রণাম করিল, কিন্তু কাছে আসিল না। উমা ধরিতে যাইতেছিল। ক্ষেত্রমোহন ইঙ্গিতে নিষেধ করিয়া বলিলেন, থাক, অবেলায় আর ছুঁয়ে কাজ নেই। ও বেচারাকে হয়তো আবার নাইয়ে দেবে। বাবা কোথায় সৌমেন? সৌমেন কহিল, প্রভুপাদ শ্রীভগবত পড়ছেন। ক্ষেত্রমোহন কহিলেন, আমরা দাঁড়িয়ে রইলুম, শ্রী বাবাকে একবার খবরটা দাও। তিনি খবর পেয়েছেন, আসছেন। কয়েক মুহূর্ত পরে খরম পায়ে শৈলেশ নিচে আসিল। থান কাপড়, গায়ে জামা, মাথায় একটা সরু গোছের টিকি ছাড়া বাইরের চেহারায় তাহার বিশেষ কোনো পরিবর্তন নেই, কিন্তু ভেতরের দিকে যে অনেকটা বদল হইয়া গেছে তাহার চক্ষের পলকেই চোখে পড়ে। অত্যন্ত বিনীত ভাব, মৃদু কথা। উমা ও বিভা প্রণাম করিলে সে দূরে দাঁড়াইয়া আশীর্বাদ করিল, স্পর্শ করিতে নিকটে আসিল না। ক্ষেত্রমোহন কহিলেন, বাড়িতে একটা বসবার জায়গাও নাকি নেই? শৈলেশ লজ্জিতভাবে বলিল, বাইরের ঘরটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে নিতে হবে। ক্ষেত্রমোহন বলিলেন, তাহলে এখনকার মতো আমরা বিদায় হই। সৌমেনকে লক্ষ্য করিয়া কহিলেন, এখন চললুম, আমাদের বোধ করি আর বড় একটা প্রয়োজন হবে না। তবু বলে যাই, বসবার জায়গা যদি কখনো একটা হয় তো খবর দিস বাবা। চল। শৈলেশ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। গাড়িতে বিভা কাহারও সহিত একটা কথাও কহিল না। তাহার দু চক্ষু বাহিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল। একটা কথা তাহার নিঃসংশয়ে বুঝিয়া আসিলেন, ও বাড়িতে তাহাদের আর স্থান নেই। দাদা যাই কেন না করুক, সৌমেনকে সে জোর করিয়া কাড়িয়া আনিবে বলিয়া বিভা স্বামীর কাছে প্রতিজ্ঞা করিয়াছিল। স্নেহের সেই দাম্ভিক উক্তি স্বামী স্ত্রী উভয়ে বারবার মনে পড়িল, কিন্তু নিদারুণ লজ্জা ইহার আভাস পর্যন্ত কেহ উচ্চারণ করিতে পারিল না। ইহার পর 1 মাস গত হইয়াছে। ইতিমধ্যে কথাটা আত্মীয় পরিচিত বন্ধু সমাজে এমন আবর্তের সৃষ্টি করিয়াছে যে লোকে সত্যের মধ্যে আরও যেন আবদ্ধ থাকিতে চায় না। মুখে মুখে অতিরঞ্জিত ও পল্লবিত হইয়া সমস্ত জিনিসটা এমন কুৎসিত আকার ধারণ করিয়াছে যে কোথাও যাওয়া আসা বিধবার অসম্ভব হইয়া উঠিয়াছে। অথচ কোনো দিকে কোনো রাস্তাই কাহারও চোখে পড়িতেছে না। ক্ষেত্রমোহন জানিতেন, সংসারে অনেক উত্তেজনাই কালক্রমে ম্লান হয়ে আসে। ধৈর্য ধরিয়া স্থির হইয়া থাকা তাহার উপায়। শুধু এই পরকালের লোভের ব্যবসাটাই একবার শুরু করিয়া গেলে আর সহজে থামিতে চাহে না। অনিশ্চিতের পথে এই অত্যন্ত সুনিশ্চিতের আশাই মানুষকে পাগল করিয়া যেন নিরন্তর ঠেলা দিয়া চালাইতে থাকে। ইহার উপরেও প্রচণ্ড বিভীষিকা উষা। বন্ধু ও শত্রুভাবে সর্বনাশের বুনিয়াদ গড়িয়া গেছে সেই। কোনো মতে একটা খবর পাইয়া যদি আসিয়া পড়ে তো অনিষ্টের বাকি আর কিছু থাকবে না। কেবল বিভা নয়, তাহার উল্লেখ উমার, এমনকি ক্ষেত্রমোহন আজকাল গা জ্বলিতে থাকে। বাস্তবিক তাহাকে না আনিলে তো এই বালাই কোনোদিনই ঘটার সম্ভাবনা ছিল না। তাই এর জন্য সম্পূর্ণ রূপে দায়ী বিভা নিজে। আজ রবিবার সকালবেলায় স্বামী স্ত্রীতে বসিয়া এই আলোচনাই করিতেছিলেন। সেই অপমানিত হইয়া ফিরিয়া আসার দিন হইতে ইহারা সে মুখ আর হননি, কিন্তু সেই বাড়ির খবর পাইতে বাকি থাকিত না। গুরু দল নড়িবার নামটি করিতেন না। শ্রী গুরু গোসাই ঠাকুরনি ওপরের ঘরে তেমনি কায়েম পড়িয়াছে। এই সকল সংবাদ বন্ধুজনের মুখে নিয়মিতভাবেই বিভার কানে পৌঁছয়। কেবল অতিরিক্ত একটা কথা সম্প্রতি শোনা গিয়াছে
যে শ্রীধাম নবদ্বীপে একটা জায়গা লইয়া শৈলেশ গুরুদেবের আশ্রম তৈরি করার সংকল্প করিয়াছে এবং এই হেতু অনেক টাকা ধার করিবার চেষ্টা করিয়া বেড়াইতেছে। বিভা মলিন মুখে কহিল, যদি সত্যি হয় দাদাকে কি একবার বাঁচাবার চেষ্টা করবেন না? ছেলেটা কি চোখের সামনে ভেসে যাবে? ক্ষেত্রমোহন নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কি করতে পারি আমি বলো তো? বিভা চুপ করিয়া রহিল। কেমন করিয়া কি হইতে পারে সে তাহার কি জানে। ক্ষেত্রমোহন সহসা বলিয়া উঠিলেন, শেষ পর্যন্ত আর কখনো যায়নি, আজ চলো না একবার যাই। বিভার বুকের মধ্যে আজ সত্যিই কাঁদিতেছিল, তাই বোধহয় আজ তথায় মান অভিমানের স্থান হইল না। সহজেই বিস্মিত হইয়া বলিল, চলো। উমাকে আজ তাহার সঙ্গে লইল না। এই মেয়েটির সম্মুখে লজ্জার মাত্রাটা আজ তাহাদের বাড়াইবার প্রবৃত্তি হল না। মোটর যখন তাহাদের শৈলেশের বাড়ির সম্মুখে আসিয়া থামিল, তখন বেলা 10টা বাজিয়া গেছে। বাইরের ঘরটা আজ খোলা। গুরুভাই মেজের ওপর বসিয়া পড়িয়া বড় একটা পুঁটুলি কষিয়া বাঁধিতেছেন। ক্ষেত্রমোহন জিজ্ঞাসা করিলেন, শৈলেশবাবু বাড়ি আছেন? তাহার মুখ তুলিয়া বলিলেন, একটুখানি চুপ করিয়া থাকিয়া কি ভাবিয়া শেষে উত্তর দিলেন, না, তিনি পরশু গেছেন নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে কবে ফিরবেন? কাল পরশু হবে। বাবুর ছেলে বাড়িতে আছে? তাহারা উভয়ই ঘাড় নাড়িয়া জানাইলেন আছে, এবং তৎক্ষণাৎ কাজে লাগিয়া গেলেন। অতঃপর বাটির মধ্যে প্রবেশ করিয়া দুজনের একসঙ্গেই চোখে পড়িল লাইব্রেরি ঘরের দ্বারে সেই পুরনো ভারী পর্দাটা আজ আবার ঝুলিতেছে। একটু ফাঁক করিতেই চোখে পড়িল পূর্বের আসবাবপত্র যথাস্থানে সমস্ত ফিরিয়া আসিয়াছে। বিভা কহিল, ওই দুটো লোককে সরিয়ে দিয়ে দাদা আবার ঘরটা স্ত্রী ফিরিয়েছেন। এইটুকু সুবুদ্ধি যে তার কখনো হবে আমার এই আশা ছিল না। কিন্তু বলা তাহার শেষ না হইতেই সহসা পিছনে শব্দ শুনিয়া ফিরিয়া চাহিয়া উভয়ই বিস্মিত ও বাকশূন্য হইয়া গেল। সৌমেন বাহিরে কোথাও গিয়াছিল। রবারের একটা বল লুফিতে লুফিতে আসিতেছে। কোথায় বা মালা, কোথায় বা টিকি, আর কোথায় বা তাহার ব্রহ্মচারীর বেশ। খালি গা, কিন্তু পরনে চমৎকার লাল পেরে জড়ি বসানো ধুতি, মাথার চুল বাঙালি ছেলেদের মতো পরিপাটি করিয়া ছাঁটা, পায়ে বার্নিশ করা পাম্পসু। সে ছুটিয়া আসিয়া বিভাকে জড়াইয়া ধরিয়া কহিল, মা এসেছেন পিসিমা, রান্নাঘরে রাঁধছেন, চলো। এই বলিয়া সে টানিতে লাগিল। বিভা স্তব্ধ হইয়া রহিল। ক্ষেত্রমোহন কহিলেন, মা এসেছেন? না সোমেন, তাই তো বলি, কাল দুপুরবেলা এসেছেন। চলুন পিসেমশাই রান্নাঘরে, চলো। তিনজনে রন্ধনশালায় সম্মুখে আসিতেই উষা সাড়া পাইয়া হাত ধুইয়া বাইরে দাঁড়াইল। বিভা পায়ের জুতো খুলিয়া প্রণাম করিল। কহিল, কি কাণ্ড হয়েছে দেখলে বৌদি? উষা হাত দিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিল। হাসিয়া কহিল, দেখলুম বই কি ভাই, ছেলেটার আকৃতি দেখে কেঁদে বাঁচি না। তাড়াতাড়ি মালা ফালা ছিঁড়ে ফেলে দিয়ে নাপিত ডাকিয়ে চুল কেটে দিই, নতুন কাপড় জুতো কিনে আনিয়ে পরিয়ে তবে তার পানে চাইতে পারি। আচ্ছা, আপনি বা কি করছিলেন বলুন তো? এই বলিয়া সে কটাক্ষে ক্ষেত্রমোহনের প্রতি দৃষ্টিপাত করিল। ক্ষেত্রমোহন কহিলেন, বলবার তাড়াহুড়ো নেই বউ ঠাকরুন, ধীরে সুস্থে সমস্তই বলতে পারবো। এখন ওপরে চলুন, আগে কিছু খেতে দিন। ভালো কথা, গুরু ভাই দুটি তো দেখলুম বাইরে পুটুলি করছেন, কিন্তু সেই প্রভুপাদ যুগলমূর্তির কি করলেন? ওপরে তো তারা নেই। উষা হাসিয়া ফেলিয়া কহিল, না ভাই, আর ভয় নেই, তারা নবদ্বীপ ধামে গেছেন। বলি, আবার ফিরে আসবেন না তো? উষা তেমনি মৃদু হাসিয়া কহিল, না। ক্ষেত্রমোহন কহিলেন, বউ ঠাকরুন, আপনার যে এইরূপ সুমতি হবে এ তো আমার স্বপ্নের অগোচর ছিল। ব্রহ্মচারী ব্রাহ্মণ কুমারের স্বহস্তে তুলসীমালা ছিঁড়ে দিয়ে টিকি কেটে দিয়ে এসব কি বলুন তো? উষা হাসি মুখে ক্ষেত্রমোহনের কথা ফিরাইয়া দিয়া কহিল, বেশ তো, বলবার তাড়াহুড়ো কি জামাইবাবু, ধীরে সুস্থে সমস্তই বলতে পারবো। এখন ওপরে চলুন, আগে কিছু আপনাদের খেতে দিই। এতক্ষণ শুনছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী উপন্যাস নববিধান গল্পের শেষ পর্ব।
গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো লাগলে গল্পের ঝুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন নিত্য নতুন গল্প শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। আর হ্যাঁ, কোন ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন প্লিজ। আমার অনুরোধ রইল আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি গল্পে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।